नमस्कार बंधुरा आमी सुचंदा और आपनारा देखछेन आमार चैनल लाइफ स्पेशलिस्ट बियन्ड लिमिटेशंस। एटा आमार दक्षिण पश्चिम सिक्किम भ्रमणेर पंचदश पर्व। आमी आमार एई सिरिजेर प्राय शेष दिके एसे पड़ेछि। एखोनो यदि आपनारा केउ आमार चैनलटा सबस्क्राइब ना करे थाकेन आमी एकान्त अनुरोध करब आमार चैनलटा सबस्क्राइब करे नेबेन जाते भविष्यते आरो एई धरनेर अनेक भिडियो अनेक सिरिज निये आपनादेर सामने आमी फिरे आसते पारी। एई भिडियोर डेसक्रिप्शन बक्से एर आगेर समस्त पर्वेर लिंक देवा आछे। आपनारा केउ यदि सेगुलो मिस करे थाकेन ताहले डेसक्रिप्शन थेके लिंक थेके आपनारा आगेर पर्वगुलोके देखे निते पारेन। रिनचेनपং थेके आमरा यात्रा शुरू करेछिलाम सकाल 7:40 गाड़ीते। यदिओ गाड़ीटा एकेबारे राइट टाइमे आसेनी, प्राय 8टा नागाद आमरा रिनचेनपং थेके स्टार्ट करी। सेखान थेकेई ऋषि हये आमरा नामचिर दिके जाच्छिलाम। रिनचेनपং थेके नामची पर्यन्त शेयर गाड़ीर भाड़ा पड़ेछिलो माथापिछु 250 टाका करे। एटा ऋषिर फरेस्ट चेकपोस्ट। एखान थेकेई आमरा पश्चिम सिक्किम थेके दक्षिण सिक्किमेर दिके प्रवेश करलाम। रिनचेनपং थेके नामची जाওয়ার এই গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। খুব সকালের গাড়ি বলে আমাদের গাড়িতে কিন্তু খুব বেশি লোক যায়নি। মানে আমরা মোটামুটি মিডল সিটে 3 জন, ফ্রন্ট সিটে 2 জন আর ব্যাক সিটে 3 জন, মোট 8 জন মিলেই কিন্তু খুব কমফোর্টেবলি নামচি পৌঁছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, বারবার প্যাসেঞ্জার ওঠানামা করার জন্য একটু দেরি হয়েছিল, আমাদের 1.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। কিন্তু আপনারা যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু রিনচেনপং থেকে নামচি পৌঁছে যেতে পারেন। আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে রিনচেনপং থেকে নামচি গিয়ে নামচি সাইট সিইং করে টেমি দেখে রাবাংলাও চলে যেতে পারেন। আমরা এক্ষেত্রে করেছিলাম নামচি গিয়ে আমরা নামচি থেকে আবার শেয়ার গাড়ি ধরে রাবাংলা গিয়েছিলাম। আর আমার আগের থেকেই প্ল্যান ছিল রাবাংলাতে এক রাত থাকবো, তার কারণ সন্ধ্যার পরে যে বুদ্ধা পার্কের যে বুদ্ধ মূর্তিটা সেটাতে সুন্দর আলো জ্বলে সেইটা আমার দেখার খুব শখ ছিল। তো সেই কারণে আমি বুদ্ধা পার্কের ওখানে রাবাংলাতে স্টে করব বলে আমি চলে গিয়েছিলাম সরাসরি রাবাংলায়। তবে আপনারা চাইলে আপনারা রাবাংলাতে স্টে করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি গ্যাংটকেও চলে যেতে পারেন। তবে গ্যাংটকে পৌঁছতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, সন্ধ্যাও হয়ে যেতে পারে। রিনচেনপং থেকে তাহলে চেষ্টা করবেন খুব সকালে বেরিয়ে আসার। তবে একটা বিষয়, নামচিতে কিন্তু এখন অনেক কিছু দেখার আছে। মানে শুধু নামচি থেকেই যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখতে একটা গোটা দিন লাগে। তাই একটা গোটা দিনে নামচি, টেমি, রাবাংলা তিনটেই কভার করা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। কথায় কথায় আমরা পৌঁছে গেছি নামচির যে শেয়ার গাড়ির স্ট্যান্ডটা রয়েছে সেই শেয়ার গাড়ি স্ট্যান্ডে। সামনেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। আর এই শেয়ার গাড়ি একেবারে এই স্ট্যান্ডের ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেবে। পৌঁছে গেছি নামচি। সময় লাগলো 1.5 ঘন্টার থেকে একটু বেশি। আমার পিছনেই রয়েছে এটা নামচির যে শেয়ার গাড়ির স্ট্যান্ড, সেই শেয়ার গাড়ির স্ট্যান্ড। এখানেই কাউন্টার থেকে আবার রাবাংলা যাওয়ার
টিকিটটা কেটে নিলাম। টিকিটটা পড়লো 120 টাকা করে এক একজনের। আর ওটা মোটামুটি টাইম নেই কোনো, ভরলেই ছেড়ে দেবে। আর 4 জন এখনও হতে হবে। তাই আমি একটু বেরিয়ে এসে খুঁজছি এখানে যদি কোনো সাইট সিইংয়ের গাড়ি কিছু যদি দেখতে পাই তাহলে একবার একটু কথা বলতাম। কিন্তু এখানে কোনো ছোট গাড়ি বা ট্যাক্সি জাতীয় কিছু দেখতে পাচ্ছি না, যেগুলো সাধারণত এখানে সাইট সিইংয়ের জন্য ব্যবহার করা হয়। একটু সামনের দিকে এগিয়ে যাই, আমার মনে হচ্ছে ছোট গাড়ির স্ট্যান্ডটা উপরের দিকে রয়েছে, যেমন অন্য কোনো জায়গায় থাকে। উপর থেকে ছোট গাড়িগুলো বেরোতে দেখছি। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম, এটাই হচ্ছে নামচির লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু লোকাল সাইট সিইংয়ের জন্য একেবারে পয়েন্ট ধরে ধরে একদম ফিক্সড রেট চার্ট করা রয়েছে। এই রেট চার্ট অনুযায়ী কিন্তু লোকাল ট্যাক্সিতে করে সাইট সিইং করতে হয়। আমরা বেরিয়ে পড়লাম শেয়ার গাড়িতে রাবাংলা যাওয়ার জন্য। আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্টই কিন্তু এই গাড়িতে ছিল না, বাকি সবাই লোকাল লোকই ছিলেন। আর এই ব্যাপারটাই আমি ভীষণ এনজয় করি। আমরা এখন যাচ্ছি ভাইচুং স্টেডিয়ামের পাশ দিয়ে। এই বাঁদিকের পাঁচিলের এখানেই রয়েছে ভাইচুং স্টেডিয়াম। নামচি শহরের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর, মানে চওড়া রাস্তা, আর রোড কন্ডিশনও যথেষ্টই ভালো বলতে হবে। তবে এটা কিন্তু শুধুমাত্র এই শহরের মধ্যেকার এবং মেইন রাস্তাগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তার কারণ যখনই আমরা পরের দিন নামচির লোকাল সাইট সিইং করেছিলাম তখন দেখেছিলাম বিভিন্ন যে দর্শনীয় স্থান সেই জায়গাগুলোতে যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ ছিল। কিন্তু এখান থেকে মোটামুটি টেমি টি গার্ডেন যাওয়ার একটা টার্ন আসে, সেই পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, একেবারে পুরো মাখনের মতো রাস্তা। এই পথেই কিছুটা এগিয়ে গিয়ে একেবারে রাস্তার বাঁ সাইডে পড়ে রক গার্ডেন। এই রক গার্ডেনটা কিন্তু কোনো পয়েন্টে নেই, মানে কোনো সাইট সিইং প্যাকেজে নেই। আর এই যে সাইড দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে এটা হচ্ছে স্যান্ড্রাফসে যাওয়ার রাস্তা, যেটা আমরা এই সাইট সিইংগুলো পরের দিন আবার করেছিলাম। এই দিন আমরা মোটামুটি সরাসরি নামচি থেকে রাবাংলা চলে গিয়েছিলাম। আর রাবাংলাতে বুদ্ধ পার্কটা ভালো করে ঘুরবো আর সেখানেই স্টে করব, বিশেষ করে সন্ধ্যার পর বুদ্ধ মূর্তিটা দেখব। এটাই ছিল মোটামুটি সেই দিনের প্ল্যান। সামনে যে টার্নিংটা দেখা যাচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে গেছে টেমির দিকে আর বাঁদিকের রাস্তাটা ঢুকে গেল রাবাংলার দিকে। টেমির দিকের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু রাবাংলার দিকের রাস্তাটা প্রথম তো কিছুক্ষণ বেশ ভালোই রাস্তা ছিল, কিন্তু তারপরের রাস্তাটা কিন্তু মারাত্মক খারাপ ছিল। নামচি থেকে রাবাংলা প্রায় 26 কিলোমিটার। শেয়ার গাড়িতে সময় লেগেছিল প্রায় ওই 1.5 ঘন্টার মতো, কিন্তু আপনারা যদি এমনিতে যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে 1 ঘন্টারও অনেক কম সময়তেই আপনারা
নামচি থেকে রাবাংলায় পৌঁছে যাবেন। পৌঁছে গেছি রাবাংলায়। রাবাংলাতে শেয়ার গাড়ির স্ট্যান্ড হচ্ছে এইদিকে, এদিকে এই কাউন্টারটাও রয়েছে আর গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়ানো থাকে। আর এখান থেকে একটা ছোট লোকাল ট্যাক্সি নিয়ে বুদ্ধ পার্কের ওখানে চলে যাচ্ছি, গিয়ে ওখানেই হোটেলটা নেব। এই হচ্ছে রাবাংলার মেন মোড়টা আর কি, যেখানে শেয়ার গাড়ি নামিয়ে দেয়। এটাই হচ্ছে রাবাংলার শেয়ার গাড়ির টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে শেয়ার গাড়িতে উঠতে হয়। যাই হোক, আমরা একটা ছোট লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম এই রাবাংলা মোড় থেকে বুদ্ধ পার্ক পর্যন্ত যাওয়ার জন্য। এই লোকাল ট্যাক্সি নিয়েছিল 300 টাকা। অনেক বলেছিলাম একটু কম করতে, কারণ ডিস্টেন্সটা কিন্তু খুবই কম, মানে 1.5 কিলোমিটারও নয়, 5-7 মিনিট জাস্ট সময় লাগে গাড়িতে। কিন্তু এইটুকুর জন্য কিছু করার ছিল না। এখানেও প্রচুর হোটেল রয়েছে, ইনফ্যাক্ট একদম মোড়েই হোটেল ছিল, বাঙালি হোটেলও ছিল। কিন্তু এখান থেকে সেই আমাদের বুদ্ধ পার্ক যাওয়ার জন্য গাড়িতে খরচ করতেই হতো। আর তাছাড়া আমি তো আগেই বলেছি, আমার মেইন উদ্দেশ্য ছিল একেবারে বুদ্ধ মূর্তির দিকে তাকিয়ে আমি একটা গোটা সন্ধ্যা এবং রাত্রি কাটাবো। তো সেই কারণে আমরা চলে গেলাম একেবারে বুদ্ধ পার্কের ওখানে। আর সেখানে গিয়েই আমরা একদম বুদ্ধ পার্কের অপোজিট সাইডেই কোনো হোটেল নেব, এরকমটাই মনে মনে মোটামুটি ঠিক করে রেখেছিলাম। यहाँ पे लोकल साइट सीइंग देखने के लिए क्या है बुद्ध पार्क के अलावा? और बुद्ध पार्क उधर मोनास्ट्री, रालंग मोनास्ट्री, उधर আমার ঠিক পিছনেই রয়েছে বুদ্ধ পার্কের যে বুদ্ধা স্ট্যাচু সেটা। আর হোটেল খোঁজা চলছে এখন, দেখা যাক কোথায় পাওয়া যায়। ফাইনালি রুমে ঢুকে যাচ্ছি। সুন্দর রুম পেয়েছি লাকিলি। আসুন এবার আগে আপনাদেরকে একটুখানি রুমটা দেখিয়ে দিই। জাস্ট বুদ্ধ পার্কের অপোজিটেই দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ফার্স্ট ফ্লোরেই রুমটা নিলাম, তার কারণ বেশি উপরে যাওয়ার দরকার নেই। আর একদম রাস্তার উপরেই হোটেলটার নাম হচ্ছে স্লিপিং বুদ্ধ। আর ব্যালকনি থেকে ভিতরে গিয়ে ফার্স্ট যে ভিউ রুমটা রয়েছে সেটাই নিয়েছি, 201। এই হচ্ছে রুম, বেশ সুন্দর বিছানা, এই সাইডে একটা বেডসাইড টেবিল রয়েছে, আর এই সাইডে টয়লেটটা রয়েছে, বেশ স্পেশিয়াস আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ডাস্টবিন দেওয়া রয়েছে ঘরে, স্লিপার দেওয়া রয়েছে বাথরুম ইউজের জন্য। আর এই সাইডে এদিকটায় তো রয়েছে পুরো স্লিপিং বুদ্ধা, যেদিকটায় এই জানলাটা রয়েছে, এই জানলাটা থেকে একেবারে স্লিপিং বুদ্ধা দেখা যাবে জানলা খুললেই। আর ওই দিকের জানলাটাতে বিশেষ কোনো ভিউ নেই, ওই দিকের জানলাটাতে অন্য হোটেল দেখা যাবে। এখানে একটা কাবার্ডও রয়েছে, তবে হ্যাঙ্গার নেই। নিচেও একটা কাবার্ড রয়েছে, জায়গা মানে প্রচুর জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এদিকে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, টিভিও রয়েছে, আয়নাও রয়েছে। যদিও টিভিটা আমার কোনো কাজে লাগে না, আয়নাটাই সব থেকে বেশি কাজে লাগে। বেডের সাইজটা কিন্তু একেবারেই দুজনের জন্য, মানে যদি কোনো বাচ্চাও থাকে দুজনের সঙ্গে তাহলে পরে কিন্তু একটু সমস্যা হতে পারে। তবে আমার যেটা মেইন দরকার ছিল, স্লিপিং বুদ্ধা থেকে
বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি দেখা সেটা আমি এখান থেকে দেখতে পাবো। হোটেলটা খুবই ওয়েল মেনটেন্ড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটুও নোংরা ময়লা আপনারা দেখতে পাবেন না, এত সুন্দর। আর হোটেলটা যথেষ্ট বড়, একেবারেই বুদ্ধ পার্কের অপোজিটে, খুবই সুন্দর লোকেশনে। ফাইনালি রুমে ঢুকে গেছি, এন্ট্রি করা হয়ে গেছে। আর পিছনে রয়েছে বুদ্ধ পার্ক, আর আমাদের হোটেলটার নামও স্লিপিং বুদ্ধা। এই সাইডে রয়েছে স্লিপিং বুদ্ধা, একেবারেই বুদ্ধ পার্কের অপোজিটে। মানে স্পট বুকিং করেছি, তাও বেশ ভালোই হয়েছে বলতে হবে। প্রথমে 2000 টাকা চেয়েছিলেন, তারপরে বার্গেনিং করে 1500 বলছিলাম আমি, সেখান থেকে আলটিমেটলি 1600-এ ফাইনাল হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় এরকম একটা ভিউ রুমের জন্য এই টাকাটা কিন্তু দেওয়াই যায়। চলুন এবার আপনাদেরকে পুরো যে হোটেলটা রয়েছে সেটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলের ডিটেলস পুরোটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার সহ। যদি আপনারা কখনো মনে করেন এটা বুক করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করে আসবেন। এটা হচ্ছে রিসেপশন, এখানে বেশ অনেকের বসার মতন জায়গা রয়েছে। এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট, আর এখান থেকে পরপর সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, এক একটা করে ফ্লোর। আমরা যেহেতু এক রাতি থাকবো আর খুব একটা বেশি উপরে যাইনি, ফার্স্ট ফ্লোরেই আমরা রয়েছি। এই 201 নম্বর রুমটা, এটাই আমাদের। আর এখান থেকে বেরিয়েই জাস্ট দরজা খুললেই বাইরের ব্যালকনি, যেখান থেকে বুদ্ধ পার্ক একদম দেখা যাচ্ছে। সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে গেলাম বুদ্ধ পার্কটা ঘুরে দেখে নিতে। তার কারণ আকাশের অবস্থাটা ভীষণ আনপ্রেডিক্টেবল ছিল, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তাই আমরা চাইছিলাম না হঠাৎ করে বৃষ্টি নেমে যাক আর আমাদের এই বুদ্ধ পার্ক ঘোরাটা মানে কোনো রকমভাবে পণ্ড হোক। তাই আগের কাজ আগে সারার জন্য আমরা টিকিট কেটে সোজা চলে গেলাম বুদ্ধ পার্ক দর্শন করতে। বুদ্ধ পার্কের আরেক নাম তথাগত স্থল। আপনারা সবাই জানেন এটা সিকিমের রাবাংলাতে অবস্থিত। এটা তৈরি করা হয়েছিল 2006 সাল থেকে, আর এটা তৈরি করার কাজ শেষ হয়েছিল 2013 সালে। এই বুদ্ধ পার্কে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে সেটি 130 ফুট উঁচু, যেটা মিটারের ক্ষেত্রে বললে 40 মিটার উঁচু। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্যই এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। এই মূর্তিটি বানাতে 60 টন কপার বা তামা লেগেছিল। এই মূর্তির পিছনে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টি হলো মাউন্ট নার্সিং। এই জায়গাটি এই মূর্তির জন্য বেছে নেওয়া হয়েছিল, তার কারণ এখানেই খুব কাছেই অবস্থিত রয়েছে রাবং মনাস্ট্রি, যেটা কিনা বহু শতাব্দী প্রাচীন একটা বৌদ্ধদের ধর্মীয় স্থল। এছাড়াও এর কাছাকাছি রয়েছে রালাং মনাস্ট্রি, যেটা মোটামুটি তিবেতান যে বৌদ্ধিজম মনাস্ট্রিগুলো রয়েছে তার একটা মুখ্য পীঠস্থান। 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামার দ্বারা এই মূর্তিটিকে পবিত্র করা হয়। বছরের পর বছর ধরে সমস্ত পর্যটকদের কাছে এই বুদ্ধ পার্কের এই বুদ্ধ মূর্তিটি একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। দক্ষিণ বা পশ্চিম যে সিকিমেই ঘুরতে আসা হোক না কেন, প্রত্যেকে অবশ্যই রাবাংলার বুদ্ধ পার্ক একবার হলেও দর্শন করতে আসেন। এবার আমরা এর ভিতরে ঢুকে গিয়েছিলাম। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা বারণ, তাই ভেতরের ভিডিও বা ছবি আমি আর তুলতে পারিনি।
তবে জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। ভিতরটা পুরো একদম মিউজিয়ামের মতো। পুরো দেওয়াল জুড়ে গৌতম বুদ্ধের জীবনের নানান ঘটনাগুলোকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার এই বুদ্ধ পার্কের যে ফটো গ্যালারি এবং মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামের ভেতরে এবারে একটুখানি ঘুরে আসা যাক। সাধারণত এখানে 1 ঘন্টার মতন সময় দেওয়া হয়। সেই 1 ঘন্টার মধ্যে এত কিছু ঠিকভাবে দেখাটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমাদের যেহেতু সেরকম কোনো মাইন্ডিংস ছিল না যে আমাদের 1 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হবে, তাই আমরা পুরো বুদ্ধ পার্কটা অনেকক্ষণ ধরে আর খুব ডিটেইলে অনেকক্ষণ ধরে ঘুরেছিলাম, সব কিছু দেখেছিলাম। তো আপনাদেরকেও একটুখানি দেখানোর চেষ্টা করছি। এর ভেতরেই রয়েছে একটা বিশাল বড় অডিটোরিয়াম। সাধারণত এখানে যখন কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় বা কোনো বিশেষ কোনো সেমিনার কিছু একটা হয়, তখন এই অডিটোরিয়ামটাকে কিন্তু ব্যবহার করা হয়। আমি আগেও বুদ্ধ পার্কে এসেছিলাম, কিন্তু সত্যি বলছি এতখানি ঘুরে সমস্ত কিছু দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। আর সত্যি যদি যারা নামচি, রাবাংলা, টেমি সবই একদিনে ঘোরেন, তাদের পক্ষে কিন্তু এত কিছু দেখা সম্ভব না। যেমন আপনারা হয়তো জানেনই না, এই বুদ্ধ পার্কের মধ্যে রয়েছে একটা শিব মন্দির। চলুন এবার এই শিব মন্দিরের দিকটায় যাওয়া যাক। প্রায় ঘন্টা 2 ধরে আমরা পুরো বুদ্ধ পার্কটা ঘুরে দেখলাম।
এরপর সত্যি বলতে কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকাল থেকে সেভাবে প্রপার ব্রেকফাস্টও করা হয়নি। তাই এবার আমরা বাইরের দিকে বেরিয়ে চললাম। বুদ্ধ পার্কের মধ্যেই বাইরের দিকে সারিবদ্ধভাবে বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনারা নানা ধরনের গিফট আইটেমস কিন্তু কিনতে পারেন। সাথে এখানে কিছু ছোটোখাটো মানে খাবার দাবারের জন্য, কিছু হালকা রিফ্রেশমেন্টসের জন্য কিছু খাবারের দোকানও রয়েছে। সেভাবে প্রপার লাঞ্চ করার মতো ভেতরে কিছু পেলাম না, তো ডিসাইড করলাম যে বাইরে গিয়েই কোনো রেস্টুরেন্টে ঢুকে আমরা একটুখানি বাঙালি খাবার দাবার যদি পাওয়া যায়, বিশেষ করে পার্থর তো সেটাই পছন্দ, তো সেরকমভাবেই আমরা লাঞ্চ করব। আর একটা বিষয়, বুদ্ধ পার্কের মধ্যে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, মানে বয়স্কদের জন্য, আর ছোটদের জন্য এমনি জাস্ট জয় রাইডের জন্য কিছু গাড়ি রয়েছে দেখলাম। তো এবার আমরা মোটামুটি বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে সোজা খুঁজছিলাম বাঙালি হোটেল, যেখানে একটুখানি ভাত ডাল পাওয়া যাবে। তো মোটামুটি দুখানা বাঙালি হোটেল আমরা পাশাপাশি দেখেছিলাম, তার একটা ছিল হচ্ছে হোটেল রেড পান্ডা। আমরা ডিসাইড করলাম যে হোটেল রেড পান্ডাতেই ঢুকবো। এখানে ঢোকার আরও একটা বিশেষ কারণ ছিল যে এখানে বসে বুদ্ধ মূর্তিটাকে একেবারে সামনাসামনি দেখা যাচ্ছিল, মানে বুদ্ধ মূর্তি দেখতে দেখতে খাওয়া, এটা একটা আলাদা রকম একটা আমেজ ছিল। একদম সাদামাটা রান্না, একদম ঘরোয়া রান্না ছিল, খুব বেশি তেল মশলার তেমন কিছু ছিল না, ঠিকঠাক ছিল মোটামুটি খাবারটা। খাওয়া দাওয়ার পর আমরা তো সোজা ঘুমিয়ে বেশ রেস্ট নিচ্ছিলাম, কিন্তু এখানে আশেপাশে দেখার মতো আরও কিছু জায়গা রয়েছে। আপনাদের যদি ইচ্ছে করে তাহলে আপনারা বিকেলবেলাটা একটা লোকাল ট্যাক্সি নিয়ে আশেপাশের একটা পার্ক রয়েছে, একটা ছোট মনাস্ট্রি রয়েছে, আরও কিছু সানসেট পয়েন্ট, এই সমস্তগুলো রয়েছে। যদিও তখন মেঘলা ছিল প্রচণ্ড, তো সানরাইজ বা সানসেট কোনোটাই দেখার কোনো উপায় ছিল না, কিন্তু এখানে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা চাইলে বিকেলবেলাটায় দেখে আসতে পারেন। আমাদের আর সেগুলো দেখতে যাওয়ার ইচ্ছে ছিল না, আমার তো বেসিক্যালি ইচ্ছে ছিল আমি ঘরে বসে একেবারে বিছানার থেকে পুরো বুদ্ধ মূর্তির দিকে তাকিয়ে থাকবো। মানে ওইটা ছাড়া বেসিক্যালি রাবাংলায় স্টে করার আমার আর কোনো উদ্দেশ্য তো ছিল না, তাই আমি সেটাতেই একদম হ্যাপি ছিলাম। তবে আশেপাশের সাইট সিইং করার যে জায়গাগুলো রয়েছে, কি কি দেখতে পারেন আপনারা, সেগুলো সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি যে আপনারা এখান থেকে আর কি কি দেখতে পারেন। আপনারা যদি মনে করেন যে আরও কিছু লোকাল সাইট সিইং করবেন, তাহলে আপনার ডেসক্রিপশন বক্স থেকে সেই জায়গাগুলো দেখে নিতে পারেন। আর ভবিষ্যতে যদি কখনো প্ল্যান করেন, তাহলে সেই জায়গাগুলোকে কিন্তু আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। আপনারা চাইলে এখান থেকে বোরোংয়েও চলে যেতে পারেন। বোরোংও একটা অফবিট জায়গা সিকিমের, যেটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমারও ইচ্ছা আছে যে পরে আমি যদি কখনো যাই ওদিকে, তাহলে আমি বোরোংয়ে এক রাত থাকবো। যাই হোক, মোটামুটি ল্যাদ খেতে খেতেই সন্ধে হয়ে গেল। আর দেখুন, সন্ধ্যা হতেই যে বুদ্ধ মূর্তির যেটা দেখার জন্য এখানে বেসিক্যালি স্টে করা, সেই বুদ্ধ পার্কটা কি অপরূপ সুন্দর লাগছে। আর এই দৃশ্যটা কিন্তু আর অন্য কোথাও গিয়ে নয়, আমরা সরাসরি আমাদের ব্যালকনি বা আমাদের মানে ঘরের থেকেই কিন্তু আমি এই দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। মানে এই এক্সপিরিয়েন্সটা সিরিয়াসলি অসম ছিল একেবারে।
রাতে কিছুক্ষণের জন্য, মানে ঠিক রাতে নয়, সন্ধ্যার সময় যখন আমরা খেতে বেরিয়েছিলাম, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল। রাস্তায় তখন পুরো ঘুটঘুটে অন্ধকার, আর দূর থেকে ভেসে আসছিল বেশ জোরে চিৎকার চেঁচামেচি। যাই হোক, এই চিৎকার চেঁচামেচিটা কেন হচ্ছিল সেটা না হয় পরবর্তী পর্বের জন্য তোলা রইল। আপনাদের জন্য কিছুটা তো সাসপেন্স রাখতেই হবে নাকি, যাতে আপনারা পরবর্তী পর্বটা দেখেন। তবে কারেন্ট অফ খুব বেশিক্ষণের জন্য ছিল না, কিছুক্ষণ পরেই কিন্তু আবার কারেন্ট চলে এসেছিল। তখন আমরা অলরেডি ডিনার করতে ঢুকে গেছি, অর্ডার দিয়ে দিয়েছি। আর সেদিন রাত্রে আমি খেয়েছিলাম হালকা ফুলকা মোমো, আর পার্থ তো অ্যাজ ইউজুয়াল ভাত ছাড়া আর কিছু বোঝে না, আর কিছু জানে না, তো ও সেটাই খেয়েছিল। রাবাংলাতে খুব বেশি ঠান্ডাও ছিল না, মোটামুটি মডারেট ওয়েদার ছিল, খুব বেশি কিন্তু আমাদের কোনো শীত বস্ত্র সেখানে লাগেনি। যাক, এই ছিল মোটামুটি আমাদের রাবাংলাতে স্টে করার এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদেরও ভালো লাগলো, আর বুঝেছেন নিশ্চয়ই কেন আমি এখানে স্টে করেছিলাম একটা রাত। আমি চাইলেই তো নামচিতে ফিরে যেতেই পারতাম, বা আরও অন্য জায়গাতেও যেতে পারতাম, কিন্তু শুধুমাত্র এই বিছানায় শুয়ে শুয়ে ঘরের মধ্যে অন্ধকার থাকবে আর বাইরে থেকে বুদ্ধ মূর্তিটা জলজল করবে চোখের সামনে, এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু রাবাংলাতে একটা রাত কাটানো। আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।